সুধী দর্শক, আসসালামু আলাইকুম। শিক্ষা বিষয়ক অনুষ্ঠান এডুকেশন ওয়াচে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে 5 অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে সারা দেশে স্কুল কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষের পদত্যাগের ঘটনা ঘটেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এ নিয়ে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ ফিরবে কবে, এমন প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত দেখবেন বিশেষ রিপোর্টে। করোনাকালে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষাঙ্গন, শিক্ষা ব্যবস্থা। এই ক্ষতি পুষিয়ে নেওয়ার আগেই দেশব্যাপী শিক্ষার্থীদের কাঁধে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এসে পড়ে। কোটাবিরোধী আন্দোলন শুরু করেন তারা। সময়ের প্রয়োজনে এই আন্দোলন সরকার বিরোধী গণ আন্দোলনের রূপ নেয়। গণ অভ্যুত্থানে টিকতে না পেরে স্বৈরাচারী সরকারের পতন ঘটে। শেখ হাসিনা দেশত্যাগ করতে বাধ্য হন। শিক্ষার্থীদের নেতৃত্বে গণ অভ্যুত্থানের ফলস্বরূপ প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নতুন রূপে আবিষ্কার করেছি আমরা। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ সবার প্রিয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন কেন্দ্রীয় সমন্বয়ক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। নতুন দেশে নতুন প্রত্যাশা, নতুন সম্ভাবনার আলো দেখতে পারছে মানুষ। সারা দেশে এই আলো ছড়িয়ে দিতেই এবার শিক্ষাঙ্গনকে ব্যস্ত দেখতে চায় দেশের সাধারণ মানুষ। স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ ফিরে আসুক। ক্লাসরুমে আমরা যাব, কিন্তু ক্লাসরুমে যাওয়ার আগে ক্লাসরুমের পরিবেশ ঠিক করার জন্য যেই পদক্ষেপগুলো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিসি স্যার অলরেডি হলগুলোতে ঘুরে দেখছেন, আমাদের বিভিন্ন সমস্যার কথা শুনছেন। আমাদের হলের প্রাধ্যক্ষবৃন্দরা জয়েন করে আমাদের সঙ্গে কথা বলছেন। আমাদের হলের পরিবেশ আমরা কেমন চাচ্ছি, স্যারের কাছে আমরা আমাদের দাবিগুলো তুলেছি। তার মধ্যে আমাদের 2টো দাবি আসলে বেশি ফোকাসড ছিল। একটা ছিল যে আমরা আমাদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বা কোনো দলীয় ছাত্র, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তার রাজনীতি চাই না। রাজনীতি থাকতে হবে ক্যাম্পাসে, কিন্তু সেটা হচ্ছে লেজার ভিত্তিক ছাত্র রাজনীতি থাকা যাবে না। তা আমার একটা চয়েস থাকতে পারে, সে আমি একটা দলীয় আন্ডারে আমি রাজনীতি করতে পারি, কিন্তু তার বহির্প্রকাশ সে আমার ক্যাম্পাসে যেন কোনোভাবে ঘটাতে না পারে। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে চায় দেশের মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছাত্রছাত্রী সংসদ কার্যকর হোক। দাবি অনুযায়ী কলেজের যে বেতন, এগুলো একটা সংস্কার পর্যায়ে নিয়ে আসা। শিক্ষাক্রমগুলো ভালোভাবে চালিয়ে যেতে চাই, আর আমাদের ক্লাস পারফরমেন্সগুলো ভালোভাবে যেন হয় তার জন্য আমরা অনুরোধ করতেছি। আওয়ামী শাসনের ব্যবস্থার সময়গুলো যারা দুর্নীতির সাথে জড়িত ছিল এবং এখনও আছে, তাদের একদম একটা স্বাধীন তদন্তের মাধ্যমে বিচার ব্যবস্থা চাই আমরা, এবং কলেজের যে অর্থ লোপাট হয়েছে এই অর্থগুলো আমরা আবার ফেরত চাই। আমরা সম্মিলিত শিক্ষার্থীরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ছিলাম, বৈষম্যের বিরুদ্ধে যারা ছিলাম, ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা আছি, এবং ভবিষ্যতে আমাদের নতুন করে যে শিক্ষকদেরকে আমরা পেতে যাচ্ছি তাদেরকে সাথে নিয়ে আমাদের এই ক্যাম্পাসকে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় হোক, আমাদের গোটা বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাকে আমরা ঢেলে সাজাতে চাই। যারাই পরিচালনায় আসুক ভবিষ্যতে, তারা এমনভাবে দেশকে পরিচালনা করবে যাতে ভবিষ্যতে কোনো ছাত্রের রক্ত দেওয়ার প্রয়োজন না পড়ে। যে বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, আমরা চাই না আমাদের নতুন এই স্বাধীন বাংলাদেশে সেই বৈষম্যটা থাকুক। খেলাধুলার সুস্থ পরিবেশ ফিরে আসুক। মেধা চর্চায় ব্যস্ত হয়ে উঠুক দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রত্যাশা দেশের সাধারণ মানুষের। বিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে, তবে উচ্চশিক্ষার স্থবিরতা কাটেনি। শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী বান্ধব হতে হবে। সেই প্রেক্ষিতে আমাদের এই বৈষম্য যেখানে যেখানে আছে সেখানেই সংস্কার প্রয়োজন। এই দেশে যেটা চলছে সেটা হলো সার্টিফিকেট ওরিয়েন্টেড লেখাপড়া। আমাদের শিক্ষার্থীরা, আমাদের শিক্ষার্থী বন্ধুরা শুধু রেজাল্ট কিভাবে ভালো করবে সেটা নিয়েই কিন্তু তারা ব্যস্ত আছে। জিপিএ 5 কীভাবে অর্জন করবে সেটা নিয়ে তারা কিন্তু ব্যস্ত আছে। কিন্তু আমি বিশ্বাস করি, আমি আমার অবস্থান থেকে বলছি, এই দেশকে যদি এগিয়ে নিতে হয়, সত্যি সত্যি যদি আমরা এডুকেশনকে গুরুত্ব দিতে চাই, সমগ্র বিশ্বের মতো যদি আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই, তাহলে আমাদেরকে শিক্ষার্থীদেরকে মানুষের মতো মানুষ বানাইতে হবে। শিক্ষাক্ষেত্রে মাননীয় উপদেষ্টা মহোদয় কিছু দিক নির্দেশনা দিয়েছেন। এই দিক নির্দেশনাগুলো আমাদের যে প্রতিষ্ঠান প্রধান অর্থাৎ প্রিন্সিপাল মহোদয়গণ আছেন, ওনারা ছাত্রদেরকে এগুলা জানাচ্ছেন। তাদের সাথে যখন কথা বলতেছি তখন এগুলা ধীরে ধীরে কমে আসতেছে, এবং আমি আশা করি যে এই মানসিক চাপ খুব শীঘ্রই কেটে যাবে।
আমাদের লক্ষ্য হচ্ছে সুন্দরভাবে সুশিক্ষিত জাতি গড়া, এবং সেই লক্ষ্যে ছাত্র শিক্ষক সবাই আমরা একত্রিত হয়ে আমরা লক্ষ্যের দিকে ধাবিত হচ্ছি। ছাত্ররা যেন বৈষম্যের শিকার না হয়, আমাদের দায়িত্ব হচ্ছে যে ছাত্রদেরকে পাঠদান করা, তারা যেন সঠিকভাবে শিক্ষাটা পায়। কলেজ প্রশাসন দুর্নীতিমুক্ত একটা শিক্ষার পরিবেশ তৈরি করাতে এবং বৈষম্যহীন শিক্ষার পরিবেশ তৈরি করতে এবং ছাত্রদের পাশে থেকে ছাত্রদের মঙ্গলার্থে চিন্তা করে যা যা করণীয় আমাদের প্রশাসন করবেন। অচিরেই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সচল না হলে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে মারাত্মক সেশন জট দেখা দেবে। দেশের ৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩৯টিরই উপাচার্য পদত্যাগ করেছেন। শিক্ষকদের জোর করে পদত্যাগ ও হেনস্থা বন্ধের আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা। ইউজিসি চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় সহ ৭টি বিশ্ববিদ্যালয়ের ইতোমধ্যে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের সবচেয়ে জরুরি হচ্ছে শিক্ষা কার্যক্রম শুরু করা, পরীক্ষা শুরু করা, এবং সেইটিকে কেন্দ্র করে আমরা যখন হলগুলোর সাথে বিভিন্ন পর্যায়ে বসেছি তখন কিন্তু আমরা হলগুলোতে মোটামুটিভাবে এক ধরনের পড়াশোনার পরিবেশটা যাতে নিশ্চিত করা যায় সেই উপলক্ষে সেই বিষয়ে কিন্তু বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আশা করি ফেজ বাই ফেজ আরও বিভিন্ন পরিকল্পনা আমাদের রয়েছে এবং বিভিন্ন ধরনের বিষয়ে আমাদের যে আলাপ আলোচনা হয়েছে সেইটির পরিপ্রেক্ষিতে আমরা আশা করি যে আমরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার যে পরিবেশ, শিক্ষার পরিবেশের ক্ষেত্রে আরও ইতিবাচক পরিবর্তন আনতে পারব। একটি নতুন দেশ উপহার দেওয়ার জন্য স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনকে আবারও স্যালুট জানাই। দেশে বৈষম্য দূরীকরণের লক্ষ্যে এখনও অনেক কাজ বাকি আছে, সেজন্য অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। শিক্ষার্থীরা নিশ্চয়ই ভ্যানগার্ড হিসেবে এই সরকারকে সহযোগিতা করবেন। শিক্ষকরা আর ছাত্ররা বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিশেষ করে তারা সবাই স্কলার। বয়সের কারণে শিক্ষকরা সিনিয়র স্কলার্স, আবার বয়সের কারণে তারুণ্যের কারণে তারা ইয়াঙ্গার স্কলার্স। তারা একসাথে হয়ে জ্ঞান সৃষ্টি করবে, অবদান রাখবে, সমাজের সব কিছু চাহিদা, অভাব, অভিযোগ এগুলো বিবেচনায় নিয়ে সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করবে। দেশের ১২টি জেলার ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় শিক্ষার্থীরা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এবার বোধ করি তাদের উচিত শিক্ষা প্রতিষ্ঠানে আরও বেশি সক্রিয় হওয়া। সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা শিক্ষাঙ্গনে আবার সাংস্কৃতিক চর্চার সেই গৌরবোজ্জ্বল পরিবেশ ফিরে আসুক, ডাকসু আবার সরব হোক। তাহলে গোটা দেশে শিক্ষাক্ষেত্রে জাগরণ শুরু হবে। এজন্য শিক্ষার্থীদের উচিত আরও বেশি করে ক্লাস, পরীক্ষা এবং লাইব্রেরিমুখী হওয়া। শহীদি মার্চ কর্মসূচি পালনের দিনে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের এবার ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। ২০২৩ সালে ইউনেস্কোর একটি প্রতিবেদন থেকে দেখা যায় বাংলাদেশ থেকে গেল বছর বিদেশ পাড়ি জমানো শিক্ষার্থীর সংখ্যা ৫২,০০০-এরও বেশি। এই সংখ্যা আগামী কয়েক বছরে দ্বিগুণ হলেও অবাক হবার কিছু নেই। প্রতি বছরে হিসাবের বাইরে গিয়ে প্রতি ৫ বা ১০ বছরে কত বড় সংখ্যক তরুণ দেশ ছেড়ে গেল, কেনই বা যাচ্ছে, আর যাচ্ছি বা কোথায়, সেই ভাবনা কি কারো আছে? তরুণরা দেশ ছাড়তে চায় আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মানসুরুল হক। শুরুতেই সম্মানিত অতিথিবৃন্দের সাথে পরিচয় পর্ব। আলোচক হিসাবে উপস্থিত আছেন কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম থেকে সমর্থন দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাইদ আবদুল্লাহ। আছেন মোহাম্মদ রেজাউল করিম, বিদেশে উচ্চশিক্ষা পরামর্শক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ডিসিএস এডুকেয়ার। আরও আছেন আরিফুল আলম, ট্রান্সন্যাশনাল এডুকেশন এক্সপার্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ইউনি গ্লোবাল। প্রথমেই সাইদ আবদুল্লাহ, জানতে চাচ্ছি, সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তরুণরা এবং এই বর্তমানে সরকারেও রয়েছে এই তরুণরা, উপদেষ্টা হিসাবেও কাজ করছে। তো এই তরুণরা দেশ গঠনে বা দেশ পরিচালনায় কতটুকু সক্ষম বলে আপনি মনে করেন? দেশ গঠন কিংবা দেশ পরিচালনা দুইটা প্রশ্ন, কিন্তু দুইটা আলাদা আলাদা উত্তর। তো তরুণরা সবই পারবে এই ব্যাপারটা আমি তরুণ হয়ে আমি নিজেও বিশ্বাস করি না। দেখেন, আন্দোলন যে মুহূর্তে শুরু হয়েছে, আন্দোলন করার ক্ষেত্রে এবং একটা অটোক্রেটিক গভর্নমেন্টকে তার ক্ষমতা থেকে সরিয়ে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যাক করার ক্ষেত্রে
তরুণরাই তো সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, কিন্তু একটা দেশ কিন্তু চালানোর ক্ষেত্রটা ব্যাপ্তিটা অনেক বড়। তো এই জায়গায় তরুণরাই শুধুমাত্র সব করে দিবে এইটা আমি বিশ্বাস করি না। তরুণদের পাশাপাশি টেকনিক্যাল মানুষ যারা আছেন, বিভিন্ন সেক্টরে যারা যোগ্য মানুষ আছেন, নবীন এবং প্রবীণ, সবাইকে নিয়ে যাতে দেশ গঠনের কাজটা এগিয়ে যায়। কিন্তু মেধাবী তরুণরা তো দেশ ছাড়ছে উচ্চশিক্ষা বা বিভিন্ন কর্মসংস্থানের জন্য, তো এই যে দেশ মেধাশূন্য হয়ে যাচ্ছে, তো এই জায়গাটায় আপনার মতামত কি? তরুণরা যদি উচ্চশিক্ষার জন্য দেশ ছাড়ে তাহলে আলটিমেটলি দেশ মেধাশূন্য হয়ে যায়, এইটা একটা ন্যারেটিভ চালু আছে। আমি এটাকে বলবো বরং একটা পপুলিস্ট চর্চা। জি, এইটা থাকা উচিত না, কারণ দেশের বাইরে গিয়েও নানাভাবে কিন্তু কন্ট্রিবিউট করার সুযোগ আছে। যেমন এই আন্দোলনে যে মুহূর্তে আমরা দেশের ভেতরে আন্দোলন করছিলাম, দেশের বাইরে থেকে আমি অনেক প্রফেসরকে চিনি, দেশের অনেক কৃতি সন্তান যারা দেশের বাইরে আছেন, তারা তো এই আন্দোলনে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, তাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি দিয়ে কোনো বয়ান তৈরিতে, কোনো ন্যারেটিভ তৈরিতে, এমনকি দেখবেন তারা কিন্তু বিভিন্নভাবে আহত শিক্ষার্থীদের পাশে ফান্ড পাঠাচ্ছে বা তাদের জায়গা থেকে কন্ট্রিবিউট করছে। কাজেই কেউ যদি যোগ্য হয় এবং তার যোগ্যতা অনুসারে বাইরে যদি সে তার ক্যারিয়ারটাকে চিন্তা করে যে সেই জায়গায় গিয়ে কাজ করার সুযোগ আছে, এইটাকে মেধা শূন্য হয়ে যাচ্ছে, আমি এই ন্যারেটিভটা খুব একটা সাপোর্ট করি না। রাদার আমি যেটা বলতে পারি যে বাংলাদেশে যদি সবার কর্মসংস্থানের ব্যবস্থা ঠিকঠাক থাকতো এবং প্রত্যেকে যদি নিজেদের যোগ্যতা অনুসারে কাজ করার অপরচুনিটিটা পেত, অনেক মানুষ আছে তারা দেশে ব্যাক করতো। আবার আর একটা ব্যাপার আছে, বাংলাদেশে অনেক অযোগ্য লোক বিভিন্ন জায়গায় বসে থাকে, কিন্তু টেকনিক্যাল মানুষকে নেওয়া হয় না। আমি যদি সুস্পষ্ট একটা উদাহরণ বলি, স্পার্সো, এইটার যে দায়িত্বে যিনি ছিলেন তার ওই জায়গায় বসার মতো টেকনিক্যাল কোনো জ্ঞান ছিল না, ইয়েট আমাদের বিগত পতিত স্বৈরাচার সরকার তাদেরকে নিয়ে যেয়ে বসিয়ে দেওয়া হয়। আর যে কথাটা বাংলাদেশে কেউই বলে না, অনেক টেকনিক্যাল সেক্টর আছে যে জায়গায় আপনি দেখবেন বিসিএস অ্যাডমিন ক্যাডারের লোকদেরকে নিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু প্রত্যেকটা সেক্টর কিন্তু আলাদা আলাদা। সেই এক্সপার্টিস যাদের আছে তাদেরকে নিয়ে কি বিবেচনা করা হয়েছে? যারা দেশের বাইরে যাচ্ছে ওই জায়গা থেকে যদি নিজ নিজ দেশে কন্ট্রিবিউট করার সুযোগ থাকে তাদেরকে সেই অপরচুনিটিটা দেওয়া উচিত। আমি এমন অনেক মানুষকে চিনি যারা দেশের জন্য কাজ করতে চায়, কিন্তু তাদেরকে সেভাবে ইনভাইটই করা হয় না। তাহলে তো ব্যর্থতাটা তাদের না, বরং ব্যর্থতা সম্ভবত আমাদের পলিসি মেকিং এর। সেই জায়গাটা নিয়ে আমাদের কথা বলাটা বেশি জরুরি। জি জি, আপনি বলছিলেন যে কর্মসংস্থানের কথা, তো যে সকল মেধাবী ছাত্ররা বিদেশ যাচ্ছে এবং তারা বিভিন্ন ভালো ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ক্লাস র্যাঙ্কিং ইউনিভার্সিটি থেকে তারা ভালো ডিগ্রি নিচ্ছে, কিন্তু সেই অনুযায়ী কি বাংলাদেশে কর্মসংস্থানের সুযোগ রয়েছে? বাংলাদেশের প্রাতিষ্ঠানিক শিক্ষার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কর্মমুখী না। বাংলাদেশে একটা হাইপ আছে, দেখেন প্রত্যেকেরই কেন অনার্স পাস করতে হবে, প্রত্যেকেরই কেন মাস্টার্স পাস করতে হবে। বিদেশের অনেক দেশ আছে যারা কিন্তু টেকনিক্যাল এডুকেশনের দিকে মারাত্মকভাবে ফোকাস করেছে, এবং টেকনিক্যাল যে লোকগুলো আছে তারা কিন্তু দেশের ইকোনমির জন্য একটা ব্লেসিং। কিন্তু বাংলাদেশে এখন যে ট্রেন্ডটা চলছে, প্রত্যেকেই মনে করছে তার অনার্স করতে হবে, প্রত্যেকেই মাস্টার্স করতে হবে। কেন? আমাদের কারিগরি শিক্ষার জায়গাটা বাড়ানোর জায়গা আছে, এমনকি কারিগরি শিক্ষা যারা নিয়ে আসছে তাদেরকে কিভাবে বিভিন্ন কর্মসংস্থানে কাজে লাগানো যায় সেটার ব্যবস্থা করা যায়। আমাদের দেশ যেহেতু জনসংখ্যায় অনেক বড় একটা দেশ, কিন্তু আয়তনের খুব ছোট একটা দেশ, কাজেই এই জায়গায় আমাদের ওয়ার্কিং প্লেসটা তৈরি করতে হবে, বিভিন্নভাবে বিজনেস খাত তৈরি করতে হবে। কাজেই নতুন যারা সরকার আছে এবং ভবিষ্যতে যারা আসবে, আমি এক্সপেক্ট করব যে সবার এই জায়গায় বিজনেস করার যে সহজলভ্য যে উপায় সেটা কিভাবে তৈরি করা যায়, ফরেন ইনভেস্টমেন্ট এনে কিভাবে কর্মকে বিকাশ করার সুযোগ দেওয়া যায় সেটা ভাবতে হবে, এবং কারিগরি শিক্ষার বিকাশটা কিভাবে ঘটানো যায় সেদিকেও ভাবা উচিত। ধন্যবাদ। মোহাম্মদ রেজাউল করিম, উচ্চশিক্ষা কিংবা কর্মসংস্থানের জন্য ঝুঁকি নিয়ে তরুণ জনগোষ্ঠী যেন দেশ ছাড়তে মরিয়া, এদের জন্য আপনার পরামর্শ কি? ফার্স্ট হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টরা যতদিন পর্যন্ত আমাদের কারিগরি শিক্ষা আন্ডারে না আসবে, যেমন ধরেন আমাদের বাংলাদেশের যে মেইন প্রবলেমটা হচ্ছে যে 4 ইয়ার্স ব্যাচেলার করতেছে বিজনেসে অর আইটিতে অর যে কোনো সাবজেক্ট। বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি বেসিক্যালি 3 থেকে 4টা সাবজেক্টই কিন্তু পড়াশোনা করা হয়, কিন্তু এখানে পড়াশোনার শেষে দেখা যাচ্ছে যে বাংলাদেশে ওরকম জব পাচ্ছে না, এবং যদিও জব পায় সেক্ষেত্রে স্যালারি স্টার্ট হয় দেখা গেল যে 15 থেকে 20,000 টাকা। সো এই ক্ষেত্রে বাংলাদেশি স্টুডেন্টরা যখন কানাডা বা অন্য কোনো কান্ট্রিতে যায় ফার্স্ট
ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ক্যানাডাতে দেখেন ওখানে একটা কলেজের নাম হচ্ছে সেনেকা কলেজ, এক্সাম্পল সেনেকা কলেজ, ওখানে একটা স্টুডেন্ট ডিপ্লোমা লেভেলে যাচ্ছে বাংলাদেশি স্টুডেন্টরা। সো এখানে ডিপ্লোমা লেভেল 2 ইয়ার্স প্রোগ্রাম। এক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারে তারা হচ্ছে স্টাডি, সেকেন্ড সেমিস্টার হচ্ছে কোয়াপ, মানে হাতে কলমে তাদেরকে শেখানো হচ্ছে। পড়াশোনার পাশাপাশি তাদেরকে আইটিতে হলেও 6 মাস সে ইন্টার্নি যখন করবে তখন বড় বড় কোম্পানিতে যেয়ে তারা কাজ করছে। সো 2 ইয়ার্স প্রোগ্রাম যখন একটা স্টুডেন্ট কমপ্লিট করার সঙ্গে সঙ্গে দেখা গেল ওখানে জব অপরচুনিটি অনেক ভালো থাকে। স্টার্টিং স্যালারি 50 to 60,000 কানাডিয়ান ডলার পায়। কিন্তু বাংলাদেশে জব ক্রাইসিস, এই জায়গাগুলোকে আসলে আমাদেরকে বের করতে হবে যে স্টুডেন্টরা যেন দেশের বাইরে যেও বাংলাদেশে পড়াশোনা শেষ করে বাংলাদেশে ব্যাক করে আসে, আইটি সেক্টর হোক বা ইঞ্জিনিয়ারিং সেক্টর হোক, বিজনেস ফ্যাকাল্টি হোক, ভালো যেন জবে জয়েন করতে পারে। সো এই জায়গাটা আমাদেরকে আসলে ক্লিয়ার করতে হবে। এখন কারা যাচ্ছে উচ্চশিক্ষা করার জন্য বিদেশে? মানে তারা কি শুধুমাত্র উচ্চবিত্ত বা ক্ষমতাশালী, নাকি মধ্যবিত্তের সাধারণ পরিবারের ছাত্ররাও যাচ্ছে? এই পরিসংখ্যানটা কেমন এখন? উচ্চ, মধ্য এবং নিম্ন মধ্য সবাই আসলে এখন দেশের বাইরে যাচ্ছে। কারণ যেসব স্টুডেন্টের একাডেমিক ব্যাকগ্রাউন্ড খুবই ভালো, এসএসসি বা ইন্টারমিডিয়েট পাস করেছে, তাদের একাডেমিক রেজাল্ট যদি জিপিএ 5 হয়, এখন নিম্ন বা মধ্যবিত্ত ফ্যামিলি এরা ইজিলি ওসব দেশে অ্যাডমিশন নিতে পারে। অ্যাডমিশন পাওয়া মানে হচ্ছে যে যেহেতু অর্থনৈতিক অবস্থা যদি খুবই স্ট্রং না থাকে তখন অবশ্যই তার বাবা মা দুইটা জিনিস লক্ষ্য রাখে যে ইউনিভার্সিটির টিউশন ফিস কীরকম বা অ্যাকোমোডেশন কস্ট কীরকম, এই টাকা দেওয়ার মতো তাদের ক্ষমতা আছে কি না। যদি না থাকে এখানে প্রচুর স্কলারশিপ আছে, ইউনিভার্সিটি ইন্টারনাল স্কলারশিপ আছে, সুইডেন এসআই স্কলারশিপ আছে। এমনকি আমাদের সাথে নতুন একটা ইউএসের এমপাওয়ার, জাস্ট একটা ফাইন্যান্স কোম্পানি, তাদের সাথে আমাদের নতুন একটা এগ্রিমেন্ট হচ্ছে যেসব বাংলাদেশি স্টুডেন্ট ইউএসএ এবং কানাডাতে মাস্টার্স লেভেলে যাবে 2 ইয়ার্সে যদি 50 লাখ বা 1 লাখ কানাডিয়ান ডলার বা 1 লাখ ইউএস ডলারও হয় তারা ফুল লোনটা দিবে। সো এই লোনটা তারা পড়াশোনাকালীন 45 ডেজ পর থেকে জাস্ট ইন্টারেস্ট যেটা থাকে 12%, সেই ইন্টারেস্টটা দিবে অ্যান্ড পড়াশোনা শেষে 10 ইয়ার্সের মধ্যে এই টাকাটা ব্যাক করতে হয়। সো নিম্ন মধ্যবর্তী বলেন বা উচ্চ মধ্যবর্তী বলেন, সবাই আসলে এই লোনটার জন্য অ্যাপ্লাই করতে পারে। সো এই ইউনিভার্সিটি অ্যাডমিশন পাওয়া মানে সে লোন পাবেই। আপনি একটু আগে বলছিলেন যে বিদেশি ছাত্ররা স্টুডেন্ট লোন পায়, ইভেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টরাও ওই লোনের অ্যাভেল করে। সো বাট বাংলাদেশে আমরা দেখতে পাই যে ভালো ইউনিভার্সিটিতে পড়ছে অনেক মেধাবী, তাদের কোনো লোন ফেসিলিটি নাই, কোনো ব্যাংক, বাংলাদেশি কোনো ব্যাংক তাদেরকে লোন দিচ্ছে না। তার নিঃসন্দেহে তারা অনেক মেধাবী ছাত্র, কিন্তু তারা কিন্তু বাংলাদেশ থেকে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে তারা কোনো লোন বা কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাচ্ছে না। যেটা বড় সমস্যা হচ্ছে যে আপনি দেখেন বুয়েট বলেন, ঢাকা ভার্সিটি বলেন আর মেডিকেলে বলেন, এখানে টিউশন ফিস কিন্তু ওরকম না। যে টিউশন ফিসটা যদি অনেক বেশি হতো তাহলে আসলে লোনের ব্যবস্থা বাংলাদেশ ব্যাংক থেকে হোক বা নিতে পারতো। কারণ আমাদের বাংলাদেশে যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে এখানে তো টিউশন ফিস খুবই কম, ইয়ারলি টিউশন ফিস বাদেও কিন্তু তাদের অনেক খরচ রয়েছে। এই বিষয়ে আসলে গভর্নমেন্টের সাথে এবং বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলা উচিত যে একটি স্টুডেন্ট বাংলাদেশে বা ঢাকাতে পড়াশোনা করার জন্য কি পরিমাণ টাকা প্রয়োজন হয়, সেই পরিমাণ টাকা বাংলাদেশ ব্যাংক থেকে আসলে তারা লোন নিতে পারবে কিনা। সো এটা যদি ইজি করে গভর্নমেন্ট এবং বাংলাদেশ ব্যাংক তাহলে আমাদের স্টুডেন্টরা শুধু পড়াশোনার প্রতি মনোযোগ থাকবে। আরিফুল আলম, তরুণরা কেন দেশ ছাড়তে চায়? এ দেশ এত সুন্দর, সব কিছুই রয়েছে, এরপরও কেন চলে যেতে চাচ্ছে এই দেশ ছেড়ে? প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে পার্থক্য রয়েছে, এই পার্থক্যের জন্য তরুণরা আসলে দেশ ছাড়ছে। আর যদি সামগ্রিকভাবে বলি, আপনার রাজনৈতিক অস্থিরতা, তারপর অর্থসামাজিক নিরাপত্তা, আইনের শাসন বা যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার যে ঘাটতি দেখা যাচ্ছে, এটাও একটা বড় কারণ। আর অ্যাট দ্য সেম টাইম এই তরুণরা বিদেশ যাওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে আমাদের যে ইকোসিস্টেম না এডুকেশনে, যেমন ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়াতে একটা বড় গ্যাপ রয়েছে। আমার আগের আলোচক বলে গিয়েছেন যে দক্ষতার যে বিষয়টা, আমাদের যে কারিকুলামগুলো আছে বিশ্ববিদ্যালয়ের, ওই কারিকুলামগুলোতে আসলে আপনার আমাদের যে এমপ্লয়াররা যা চায় ওই কারিকুলাম ওই জিনিসগুলো নাই, যে জন্য এমপ্লয়ারদের ডিমান্ড পূরণ করতে পারছে না আমাদের গ্রাজুয়েটরা। সো তারা তখন ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। এই চিত্র থেকেই আসলে তরুণরা দেশ ছাড়ার একটা প্রবণতা তাদের মধ্যে শুরু হয়ে গিয়েছে। জি, এই যে তরুণদের কথা বললেন, এর মধ্যে বড় অংশ হচ্ছে মেধাবী তরুণ। তো মেধাবী তরুণদেরকে তো বাংলাদেশেরও প্রয়োজন, তো তাদেরকে কিভাবে আটকে রাখা যায়? আপনি যদি একটু স্পেসিফিক্যালি বলতেন যে
এই সুবিধাটা দিলে তরুণরা বা মেধাবী তরুণরা বাংলাদেশেই থাকবে, বিদেশের কথা চিন্তা করবে না? আচ্ছা এমন দেখুন, কি চিন্তা রয়েছে? আপনার 2024 সালের যে এইচএসসি কিংবা তার সমমানের পরীক্ষায় সকল বোর্ড মিলে পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 14,50,000। আমাদের দেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য যে আসন সংখ্যা রয়েছে তারও আসন সংখ্যা হচ্ছে 14,50,000। তো আপনার আসন সংখ্যার কিন্তু কোনো কমতি নেই। আমার পূর্বের আলোচক বলে গিয়েছেন যে আমাদের প্রচুর পরিমাণ বিশ্ববিদ্যালয় হয়েছে, প্রতি জেলায় বিশ্ববিদ্যালয় রয়েছে, আসন সংখ্যা প্রচুর রয়েছে, কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে তারা কাজ পাচ্ছে না, কর্মসংস্থান বা সিকিউর বা ভালো লাইফস্টাইল পাচ্ছে না। সো এই জায়গাটায় কি করা উচিত? এই জায়গাটায় আমাদের ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যে একটা রিলেশন তৈরি করতে হবে। আসলে ইন্ডাস্ট্রি কী চায়? আমরা যদি পূর্বের আলোচক বলে গিয়েছেন যে সবাই শুধু বিসিএস ক্যাডার হওয়ার দৌড়ে আমরা দৌড়াচ্ছি, আসলে আমাদের প্রাইভেট যে কর্মসংস্থানগুলো আছে ওখানে কিন্তু আমাদের যারা এমপ্লয়ার আছে তাদের একটা ডিমান্ড আছে যে আমি এই ধরনের গ্রাজুয়েট, এই ধরনের স্কিলস চাই আমাদের গ্রাজুয়েটদের মধ্যে, তাহলে আমি তাকে এমপ্লয়মেন্টে শুধু গভর্নমেন্ট বা প্রাইভেটও না, বিজনেসও তাদের করতে হবে, এন্টারপ্রেনার হতে হবে, তাই না? রাইট। সো এন্টারপ্রেনার বানানোর ক্ষেত্রে আপনার চিন্তাটা কি করা উচিত? এন্টারপ্রেনার বানানোর ক্ষেত্রে আসলে আমাদের কিছু কিছু ইনোভেশন সেন্টার তৈরি করতে হবে। কিভাবে আসলে এন্টারপ্রেনার তৈরি করা যায়, যেমন ধরেন আমাদের বর্তমান যিনি রাষ্ট্রের প্রধান, প্রধান উপদেষ্টা, তিনি অনেক আগে থেকেই বলেছেন সোশ্যাল বিজনেস করার একটা যে কনসেপ্ট নিয়ে আসছেন, যেটা সারা বিশ্বে একটা রেভলিউশন তৈরি করেছে, সারা বিশ্বই এটাকে গ্রহণ করছে। সো আমাদের দেশেও এরকম নতুন নতুন ইনোভেশন নিয়ে আসতে হবে, সোশ্যাল বিজনেস কিংবা আরও অনেক ধরনের ইনোভেশন আসতে পারে এন্টারপ্রেনার তৈরি করার ক্ষেত্রে, তাহলে হয়তো আমাদের মানুষ এন্টারপ্রেনারশিপের জন্য আগায় আসবে। জি, আপনি নিজেও একজন কাউন্সিলর বা একটা বিদেশে উচ্চশিক্ষায় পাঠানোর জন্য স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করেন, তো স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশি স্টুডেন্টদেরকে নিজেকে কিভাবে প্রস্তুত করতে হবে এ ব্যাপারে আপনার পরামর্শ কি? একজন শিক্ষার্থী যদি আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে তার স্কলারশিপ প্রয়োজন হয়, তাহলে তাকে আসলে স্কুল লেভেল থেকে নিজেকে তৈরি করতে হবে স্কলারশিপের জন্য। যেমন ধরেন তার ইংলিশ প্রফিসিয়েন্সি দক্ষতা বাড়াতে হবে, অ্যানালিটিক্যাল দক্ষতা বাড়াতে হবে, যেমন একটি টেস্ট আছে যেটাকে বলা হয় এসএটি টেস্ট, বা আরও অনেক ধরনের টেস্ট। তারপর তার সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভ হতে হবে। আমরা মান্থলি একটা বুট ক্যাম্প করে থাকি। বুট ক্যাম্পের আসলে কার্যক্রমটা হচ্ছে স্কুল লেভেলের বাচ্চারা যারা হচ্ছে এই স্বপ্ন দেখছে বিদেশে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করবে, স্কলারশিপের জন্য তারা আগ্রহী, তাদেরকে আমরা প্রথম থেকেই গাইডলাইন দিয়ে থাকি যে কিভাবে সে প্রস্তুত করবে নিজেকে। যেমন ধরেন আপনার বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের সাথে তার ইনভলভ হইতে হবে, সামাজিক কর্মকাণ্ডের সাথে ইনভলভ হইতে হবে, ডিবেটের সাথে ইনভলভ হইতে হবে, স্কাউটের সাথে ইনভলভ হইতে হবে, পাশাপাশি তার ইংরেজির দক্ষতা, ম্যাথমেটিক্সের দক্ষতা বাড়াতে হবে। তাহলেই হয়তো যখন সে এসএসসির পর এইচএসসি কমপ্লিট করবে, সে যখন একটি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের জন্য আবেদন করবে, এই জিনিসগুলো যখন সে উপস্থাপন করবে, তখন বিশ্ববিদ্যালয় তাকে অনায়াসে আপনার গ্রহণ করবে। এভাবে আমরা আসলে প্রতি মাসে একটি বুট ক্যাম্প পরিচালনা করে থাকছি, একটি ছোট ছোট ব্যাচ করে। জি, আপনাদের অনেক মূল্যবান কথা শুনছিলাম। সময় স্বল্পতার জন্য আমাদের অনুষ্ঠান আজ এখানে শেষ করতে হচ্ছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঢাকা কমার্স কলেজের দুজন শিক্ষককে বল প্রয়োগ করে পদত্যাগে বাধ্য করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে। তারা এখন ফিরে আসতে চান শ্রেণীকক্ষে। বিস্তারিত রিপোর্টে। বৈষম্যের শিকার হয়ে চাকুরি হারিয়ে 16 বছর যাবৎ মানবেতর জীবনযাপন করছেন স্বনামধন্য ঢাকা কমার্স কলেজের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইসমাইল কাজী এবং সিনিয়র শিক্ষক শেখ বশির আহমদ। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কলেজের সদ্য সাবেক সভাপতি ড. শফিক আহমেদ সিদ্দিকের যোগসাজশে তৎকালীন অধ্যক্ষ বিভিন্ন মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে তাদেরকে বরখাস্ত করেন। প্রায় 27 বছর ধরে বিধি বহির্ভূতভাবে সভাপতির পদ আঁকড়েছিলেন শেখ রেহানার স্বামী ড. শফিক আহমেদ সিদ্দিক। তিনি নানাভাবে ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দিয়ে 18/2/2017 তারিখে আপোস করতে এবং মামলা তুলে নিতে বাধ্য করলেও ভীতিকর পরিস্থিতিতে কোনো প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করতে সাহস পায়নি ভুক্তভোগী শিক্ষক মোহাম্মদ ইসমাইল কাজী ও শেখ বশির আহমদ। আমাদের অধ্যক্ষ মহোদয় উনি আসলে আমার উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে বিভিন্ন উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা বানোয়াট তথ্য উপস্থাপন করে আমাকে 12 সালে সাময়িক বরখাস্ত করে। এই কমিটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ভিন্নমত পোষণ করে পৃথক রিপোর্ট পেশ করেন। এই বিশ্ববিদ্যালয় পরবর্তী পর্যায়ে বলে কলেজকে যে আপনারা
বিধি মোতাবেক কমিটি গঠন করে পুনরায় রিপোর্ট পেশ করুন এবং জমা দিন। তা না করে আমাকে চূড়ান্ত বরখাস্ত করে দেওয়া হয় এবং জীবনধারা ধারণ ভাতা দেওয়ার কথা থাকলেও তাও দেয়নি। এরপর আমি বিষয়টি আইনের আশ্রয় গ্রহণ করি এবং যখন মামলা আমার চূড়ান্ত পর্যায়ে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের বিধি সকল কারণ আমার পক্ষে যখন আসবে, এই মুহূর্তে সভাপতি, যিনি পতিত স্বৈরাচার শেখ হাসিনার ভগ্নিপতি এবং আয়নাগরের উপকার তারেক সিদ্দিকীর ভাই, আমাকে ডেকে আমাকে মামলা তুলে নিতে বাধ্য করে। আজকে প্রায় 16 বছর যাবৎ আমি শিক্ষাঙ্গনের বাইরে ছাত্রছাত্রীদের সাথে আমার সম্পর্ক নেই বললেই চলে। আমি অত্যন্ত ক্ষতিগ্রস্ত একজন শিক্ষক। আমি চাই আমার সিনিয়রিটি সহ পূর্ব পদে ফেরত যেতে। জাতীয় বিশ্ববিদ্যালয় তাদেরকে পুনরায় আবার আমার পক্ষে দিয়েছে যে তাদেরকে যে জীবন ধারণ ভাতা, এটাও বলা হয়েছিল, আপনি সেটাও করেন নাই। আপনি তাদেরকে চাকরি ফেরত দেওয়ার জন্য করা হয়েছে, তাও করেন নাই। এবং চূড়ান্ত বরখাস্ত প্রত্যাহার এবং পুনরায় তদন্ত করে রিপোর্ট দেওয়ার কথা বলে, তারা এগুলো কোনোটিই করে নাই, যা আমার প্রতি অমানবিক এবং অবিবেচকমূলক কাজ হয়েছে। আমি এটা ফিরে পেতে চাই এবং আমি আইনের আশ্রয় চাই। আমি থানায় জিডি করেছি, যে আমার বিরুদ্ধে যে অন্যায় এবং অবিচার করা হয়েছে তার আমি একটা সুফল চাই। বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারের কাছে ন্যায় বিচার প্রাপ্তির প্রত্যাশায় তারা সিনিয়রিটির সহ চাকরি ফেরত এবং আর্থিক ক্ষতিপূরণের আবেদন জানাচ্ছেন। সময় এখন পর্যটনের। সারা বিশ্বেই পর্যটন কেন্দ্রিক পড়াশোনার কদর বাড়ছে হু হু করে, বাংলাদেশ তো বটেই। সুতরাং আপনার পছন্দ যদি হয় পর্যটন ও আতিথেয়তা, তাহলে চোখ বন্ধ করে ভর্তি হতে পারেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে। বাংলাদেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে এবং কলেজে পর্যটন নিয়ে পড়ালেখা করার সুযোগ রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি, ডিআইআইটি। এই ইনস্টিটিউটে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের যাত্রা শুরু হয় 2015 সালে। এরই মধ্যে শিক্ষার্থীদের কাছে ভীষণ জনপ্রিয়তা পেয়েছে এই বিভাগটি। বিবিএ এবং এমবিএ প্রোগ্রামে পড়াশোনার সুযোগ রয়েছে। বর্তমানে 5 শতাধিক শিক্ষার্থী অধ্যয়নে রয়েছে এই বিভাগে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে ইনস্টিটিউটের পরীক্ষার্থীরা মেধা তালিকায় প্রথম স্থান সহ সর্বোচ্চ ফলাফল অর্জন করে আসছে। এখানে রয়েছে দক্ষ শিক্ষক মণ্ডলী। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অতিথি ফ্যাকাল্টিরাও শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করে তুলছেন। এই বিভাগ দেশের দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ও ভবিষ্যতে করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে রয়েছে সুসজ্জিত ল্যাব, যেখানে শিক্ষার্থীরা হাতে কলমে শিক্ষায় শিক্ষিত হয়ে মানব সম্পদ হিসেবে পরিণত হচ্ছেন। রয়েছে গ্রিন গার্ডেন রেস্টুরেন্ট, যেখানে শিক্ষার্থীরা তাদের খণ্ডকালীন কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। দক্ষ নেতৃত্বদানের যোগ্যতা অর্জনের জন্য রয়েছে ট্যুরিজম সোসাইটি অব ডিআইআইটি ক্লাব। অধ্যক্ষ হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইবির সাবেক ছাত্র ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন। যেখানে সব ধরনের ফেসিলিটি থাকবে স্টুডেন্টদের, সেটা কিন্তু ডিআইটি মেনটেন করে, যে কারণে আমি বলি যে ডিআইটি ওয়ান অফ দি বেস্ট ইনস্টিটিউট ইন বাংলাদেশ। ট্যুরিজম হসপিটাল ম্যানেজমেন্ট হচ্ছে ল্যাব বেসড একটা এডুকেশন, যেটা প্র্যাকটিক্যাল, টোটাল প্র্যাকটিক্যাল। এখানে থিওরিটিক্যাল বিষয়টা খুব কম, প্র্যাকটিক্যাল বিষয়টা বেশি। সেখানে আমাদের ঠিক উপরে আমার 7 তলায় হচ্ছে টিএইচএমের ডিপার্টমেন্ট, 8ম তলায় হচ্ছে গ্রিন গার্ডেন হোটেল রেস্টুরেন্ট, যেখানে 5 স্টার লেভেলের সমস্ত সাপোর্ট। সেখানে আপনার একটা সেট মেনু, এখানে 100-এর উপর আইটেম আছে। তো আমার ছাত্ররা সকালবেলা এখানে পড়াশোনা করে, বিকালবেলা এখানে চাকরি করে পার্ট টাইম ফুল টাইম হিসাবে। ফলে এই যে ফেসিলিটিস, এই ফেসিলিটিসের কারণে তারা ন্যাশনাল ভার্সিটি ভালো রেজাল্ট করছে, তারা বাইরে চাকরি করছে এবং দেশের বাইরেও আপনি জানেন যে বাংলাদেশের কোনো ছেলে যদি বা মেয়ে যদি দেশের বাইরে যায়, তারা প্রথমে আসলে হোটেলে চাকরি করে। এই হোটেলে চাকরি করাটা কিন্তু যার অভিজ্ঞতা আছে, যার এক্সপিরিয়েন্স আছে, সে কিন্তু তখন একটা ভালো
প্রিমিয়ার প্রাইসে একটা চাকরি করতে পারে। এই বিভাগের নবীন শিক্ষার্থীদের 5 তারকা মানের হোটেলে বরণ করে নেওয়া হয়। এই প্রতিষ্ঠান থেকে পাশ করে শিক্ষার্থীদের বেকার থাকতে হয় না। তারা দেশ বিদেশে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে কাজ করে আসছে এবং এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা। শিক্ষা বিষয়ক অনুষ্ঠান এডুকেশন ওয়াচের সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আগামী পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।